RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড কামাল আকবর উনি আমার সাথে প্রায় 12:30 পৌনে একটার দিকে আসেন। তাদের কিছু ইস্যু নিয়ে আমরা এজেন্ডার মধ্যে ছিল আর কি। তাদের ইস্যুগুলোর মধ্যে আছে তাদের চিকিৎসা সেবা, তাদের পুনর্বাসন, তাদের হেলথ কার্ড, তাদের গভর্নমেন্ট থেকে যে তারা অনুদান পায়, অনুদানের ইস্যু, তাদের গ্যাজেটের নাম অন্তর্ভুক্তিকরণ, অনেকের নাম এখনও অন্তর্ভুক্তি হয় নাই, অনেকে হেলথ কার্ড পায় নাই। এই সমস্ত ইস্যু নিয়ে আমরা কথা বলতেছিলাম। উনি যেহেতু নতুন জয়েন করছেন, একটা সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আমরা এটা করি। এটা করতে গিয়ে তখন তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক স্টুডেন্টরা আমাদের মিটিংয়ে ঢুকে ভিতরে আসে এবং উনি যখন আসেন, জুলাই ফাউন্ডেশনের অনেক ডাক্তাররা ছিলেন 7-8 জন এবং স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ যারা এখানে কাজ করে, নাবিলা নামে একজন আছেন, উনি তাদের প্রতিনিধি হিসেবে কাজ করেন, উনি ওই মিটিংয়ে ছিলেন। তো আমরা কথা বলার সময় স্টুডেন্টরা যারা আহত যোদ্ধারা যারা আছেন তাদের মধ্যে থেকে কয়েকজন আমাদের এখানে আসেন, এসে তাদের দাবি দেওয়াটা একটু পুনর্ব্যক্ত করেন। তখন উনি দাবি শোনার পরে আমাদের সিও উনি বলছেন যে তোমরা বাইরে অপেক্ষা করো, আমি তোমাদের সাথে আবার কথা বলবো। তখন ইন দ্য মিন টাইম তারা একটা অনভিপ্রেত ঘটনা ঘটায় এবং যে 4 জন এই ঘটনাটা ঘটায় তাদের মধ্যে 3 জন কিন্তু 2 দিন আগে তারা হাসপাতালে ভর্তি হয়েছে আবার নতুন করে। এদের মধ্যে একজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে আসছে 2 মাস আগে। সিঙ্গাপুরের ডাক্তার বলছে যে তার চোখের ব্যাপারে সিঙ্গাপুর থেকে আর করণীয় কিছু নাই, বাংলাদেশে যে লেভেলে চিকিৎসা হয়েছে এর বাইরে তাদের করণীয় কিছু নাই, তারা চোখের ব্যাপারে কোনো আর ফার্দার কোনো চিকিৎসা করে নাই। সে 2 মাস আগে আসার পরে সে সিলেটে তার বাড়িতে চলে যায়। রিসেন্টলি সে 2 দিন আগে হাসপাতালে এসে আবার ভর্তি হয়। তো যখন রুগীরা আমাদের এখানে ভর্তি হয়, কারো আছে তাদের হয়তো ইমিডিয়েট কোনো অপারেশনের প্রয়োজন নেই, আমরা সাধারণত একটা মেডিকেল বোর্ডের মাধ্যমে তাদের মেডিকেলে ভর্তি রাখা এবং তাদেরকে বিদেশে যদি কোনো সুপারিশের প্রয়োজন হয়, এই মেডিকেল বোর্ড সুপারিশ করে অ্যাকর্ডিংলি আমরা বিদেশে পাঠাই। 13 জনের মতো রোগী তাদেরকে আমরা সিঙ্গাপুরে পাঠাই। 13 জনের সবাই ফেরত আসছে এবং কারোরই তেমন কোনো আশানুরূপ চোখের উন্নতি হয় নাই, কারণ সিঙ্গাপুর বলছে যে এর বাইরে তারা চিকিৎসা করার কিছু নাই। তাদের দেশেও গুলিতে আহত রোগীদের একইভাবে চিকিৎসা হয় যেভাবে বাংলাদেশে চিকিৎসা হয়েছে। এবং সিঙ্গাপুর থেকে 5 জন ডাক্তার আসছিলেন অতীতে আমাদের এখানে, নেপাল, চায়না, ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ডের মোরফিল্ড আই হসপিটাল থেকে চিকিৎসকরা আসার উদ্দেশ্য ছিল যে আমরা যে চিকিৎসা তাদেরকে দিচ্ছি এটা সঠিক আছে কিনা, বা আমাদের এখানে আর কোনো কিছু করণীয় আছে কিনা, বা কোনো রোগীকে বিদেশে প্রেরণের কোনো প্রয়োজন আছে কিনা। ওনাদের রিকমেন্ডেশন এমন জেনারেল একটা রিকমেন্ডেশন ছিল যে গুলিতে আহত রোগীদের ড্যামেজ চোখের যে ড্যামেজটা হয় প্রথম দিনই হয়ে যায়। পরবর্তীতে যে চিকিৎসাগুলো আমরা দিয়েছিলাম তার উদ্দেশ্য ছিল তাদের মানে ড্যামেজটাকে মিনিমাইজ করা। তো এইটা এবং ওনারা কোনো যদি রিকমেন্ড করে থাকেন এই অনুযায়ী আমরা বিদেশে পাঠাই, কিন্তু বিদেশের তেমন কোনো তাদের রিকমেন্ডেশন ছিল না। তো অ্যাকর্ডিংলি তাদের চিকিৎসা অব্যাহত রয়েছে। আমার এখন হাসপাতালে 55 জন রোগী আছে। এই 4 জন তারা রিসেন্টলি ভর্তি হয় 2 দিন আগে। এদের মধ্যে থেকে একজনের কিন্তু 100% চোখ ভালো আছে, রাইট একটা চোখ, আরেকটা চোখও প্রায় 70% ভালো আছে। আরেকজন সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে আসছে, বাকি 2 জনের চিকিৎসাধীন আছেন। হঠাৎ করে তারা এই ধরনের একটা ঘটনা ঘটেছে, দুঃখজনক ঘটনা। এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমি খুব মর্মাহত। পরবর্তীতে আমি সরাদি মেডিকেল কলেজের সাথে যোগাযোগ করি, পরিচালকের সাথে যোগাযোগ হয়। আমরা এটা আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যে ঘটনাটা ঘটে। আমরা অ্যাম্বুলেন্স দিয়ে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করি এবং ওখানে যাওয়ার পরে তারা যে চিকিৎসা দিয়েছেন তারা মোটামুটি সুস্থ আছেন। পরবর্তীতে আমি আজকে সকালে ওনাদেরকে দেখতে যাই হাসপাতালে, আমি দেখে আসছি তারা সচক্ষে তারা ভালো আছেন। চিকিৎসক যারা তাদের চিকিৎসা দিচ্ছেন সরাদি মেডিকেল কলেজে, পরিচালক এবং তাদের যে চিকিৎসক প্রফেসর জাহিদ, আমি ওনাদের সাথে কথা বলেছি। তাদের যেন চিকিৎসার ব্যাপারে কোনো ত্রুটি না হয় এটা নিশ্চিত করেছেন ওনারা আমাকে, এবং পাশাপাশি আমি দেখে আসছি ওরা ভালো আছেন। আজকে আমি এইমাত্র একটা মন্ত্রণালয়ে আমার গুরুত্বপূর্ণ মিটিংয়ের জন্য আমাকে উপদেষ্টা মহোদয় ডেকেছেন। আমি যাওয়ার পথে আমি এখন শুনতে পেয়েছি, আমি আসার সময় দেখে আসছি তাদের মধ্যে একটা আনরেস্ট কাজ করতেছে। এই 4 জনের বিপক্ষে বাকি হাসপাতালের সব রুগীরা যে রুগীরা চিকিৎসা নিচ্ছেন, অধিকাংশ রুগীরা হচ্ছে কি তাদের যে এই 4 জনের অ্যাক্টিভিটিসকে তারা সমর্থন করতেছেন না। তারা আমার কাছে আসছিলেন এবং আমি রাস্তায় তখন শুনছি এই 4 জন রুগী সরদি হাসপাতাল থেকে তাদের চিকিৎসকদেরকে না বলে তারা চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে আসার পরে ওদের সাথে মনে হয় কোনো একটা ঝামেলায় জড়িত হয়ে যায়। এতটুকু আমি খবর পেয়েছি, বাট আমি আপডেট রাখতেছি। আমার যারা চিকিৎসক যারা আছেন তারা খোঁজখবর রাখতেছেন, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন আমার হাসপাতালে তারা খোঁজখবর রাখতেছেন। আমার আনসার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা আছেন তারা আমাকে টাইম টু টাইম আপডেট দিচ্ছেন। অ্যাকচুয়ালি চিকিৎসা সবাই পাচ্ছে, চিকিৎসা যে কেউ পাচ্ছে না এটা না জিনিসটা, কিন্তু তারা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এই ধরনের রোগীদের একটা মানসিক ট্রমার মধ্যে থাকে। ব্যাটেল ওয়ারে যখন তারা কেউ যুদ্ধ করে তারা ফেরত আসে, তারা মানসিক চিকিৎসার মধ্যে দিয়ে যায়, মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে যায়। এবং এদের মানসিক অসুস্থতাকে অ্যাড্রেস করার জন্য আমি কিছুদিন আগে আমার হাসপাতালে একটা কর্মশালা করি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মেহজাবিন উনি আসছিলেন। উনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং
যারা মানসিক হাসপাতালের পরিচালক সহ যারা মানসিক চিকিৎসা দিয়ে থাকেন এই সমস্ত চিকিৎসকরা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং যে সমস্ত হাসপাতাল থেকে তাদের চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক ছিলেন যেমন সিএমএইচ, বাংলাদেশ আই হসপিটাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আমাদের চিকিৎসক সবাই ওই প্রোগ্রামে ছিলেন। তাদেরকে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন। তারা জানতে চেয়েছে যে আমার চোখের গুলি রয়ে গেছে কি, আমার ভবিষ্যৎ কী হইতে পারে, আমি চোখের গুলি যে আপনারা বের করতেছেন না, কেন বের করতেছেন না, মাথার গুলি রয়ে গেছে কেন বের করতেছেন না। চিকিৎসকদের উত্তর ছিল যে এই গুলিগুলো বের করতে গেলে তাদের হয়তো টিস্যু ড্যামেজটা আরও বেশি হবে, তার চেয়ে বরঞ্চ এটা একটা ইনার সাবস্টেন্স, এটা থাকলে বড় কোনো ক্ষতি হবে না। এই জন্য অনেক রুগীদেরই গুলি এখনও রয়ে গেছে, কোনো চিকিৎসক বের করার প্রয়োজন মনে করেন নাই। যে সমস্ত রুগীদেরকে আমরা বিদেশে পাঠাই, একইভাবে আমাদের একজন রুগী আছেন যার নাম রমজান, তার চোখের ভিতরে একটা গুলি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার দৃষ্টিশক্তি খুব ভালো। তিনি সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরের চিকিৎসকরা বলছেন যে এই গুলিটা বের করার দরকার নাই, বের করতে গেলে দেখা যাবে যে তার হয়তো চোখের দৃষ্টিশক্তি হয়তো লোপ পেতে পারে, এই জন্য আর ওনারা গুলিও বের করে নাই। তো এইরকম তারা অনেকেই যাদের গুলি শরীরের মধ্যে আছে তারা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, তাদের মধ্যে তারা গুলিতে আক্রান্ত, তাদের শরীরের মধ্যে গুলি আছে এবং তারা মনে করেন যে তারা, আমি যেটা মনে করি যে তারা এই মানসিক অশান্তি থেকে এই কাজটা করেছেন। এবং আপনারা জানেন যে সুইসাইডাল যদি কেউ অ্যাটেম্প নেয় তারা মানসিকভাবে সুস্থ থাকে না। আমি আমার পেশাগত দিক থেকে, আমাদের চিকিৎসকরা পেশাগত দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি তাদের চিকিৎসাটা নিশ্চিত করার জন্য। যে আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা দায়িত্বশীল জায়গা থেকে ভূমিকা পালন করা উচিত এবং আমি টাইম টু টাইম কিন্তু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি তাদের যখন যে চিকিৎসার প্রয়োজন, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমি সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি এবং সমাজের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, সমাজের বিভিন্ন পেশার সদস্য যারা আছেন, এবং আমিও ওদেরকে বলি যে আমি এই চাকরিতে হয়তো আমি ভবিষ্যতে থাকবো না, কিন্তু এই জুলাই যোদ্ধা যারা 24-এর জুলাই যোদ্ধা, তাদের জন্য আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে আমি এই কাজটা করব। এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দর প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের যে যার মতো সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন।